ইরানে মৃত্যুদণ্ডের হার সব রেকর্ড ছাড়ালো। যুদ্ধ আর অভ্যন্তরীণ সংকটের মুখে কঠোর দমননীতিতে সরকার। ক্ষমা চাইবেন না ডোনাল্ড ট্রাম্প। পোপের কঠোর সমালোচনার মুখেও ইরান যুদ্ধে অনড় মার্কিন প্রশাসন। ইসরায়েলে মার্কিন অস্ত্র বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ। চেলসি ম্যানিং আটক ও উত্তপ্ত নিউ ইয়র্ক সিটি। যুক্তরাষ্ট্রের সন্তান বড় করতে ব্যয় $3 লাখ ছাড়ালো। আর্থিক চাপে রেকর্ড পতন জন্মহারে। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরানে মৃত্যুদণ্ডের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত এক বছরে 1639 জনের ফাঁসি এবং হাজারো বিক্ষোভকারীর মৃত্যুতে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। 1989 সালের পর এমন ভয়াবহ রক্তক্ষয় আর দেখেনি বিশ্ব। কেন এই বিচারিক হত্যাকাণ্ড? বর্তমান ভূরাজনীতি ও অভ্যন্তরীণ বিদ্রোহের সাথে এর সম্পর্ক কি? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ইরান বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি যৌথ প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশটিতে অন্তত 1639 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ, যা 1989 সালের ইরান ইরাক যুদ্ধ পরবর্তী রক্তক্ষয়ের পর আর দেখা যায়নি। গড়ে প্রতিদিন অন্তত 4 জন মানুষকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে ইরান সরকার। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং এক চরম বিচারহীনতার প্রতিফলন। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তদের বড় অংশই মাদক সংক্রান্ত অপরাধ বা হত্যার দায়ে অভিযুক্ত ছিল। তবে উদ্বেগজনক বিষয় হলো, গত বছরের তুলনায় মাদক মামলায় মৃত্যুদণ্ড 58% এবং হত্যা মামলায় 79% বৃদ্ধি পেয়েছে। এর বাইরেও অন্তত 48 জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গত 20 বছরের মধ্যে একটি নতুন রেকর্ড। কেবল আইনি প্রক্রিয়ায় নয়, রাজপথেও ঝরেছে প্রচুর রক্ত। শীতকালীন আন্দোলনের সময় অন্তত 7,000 বিক্ষোভকারীকে প্রাণ হারাতে হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক বন্দীদের ওপর পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর মতো অস্পষ্ট অভিযোগ এনে দ্রুত বিচার শেষ করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু গোষ্ঠীগুলো এই দমন পীড়নের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইসরায়েল ও আমেরিকার সাথে চলমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে ইরান সরকার এই কঠোর পথ বেছে নিয়েছে। বিচার বিভাগীয় প্রধান ইতিমধ্যে শত্রুর এজেন্ট হিসেবে অভিযুক্তদের বিচার আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো এই বিচারিক হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানালেও তেহরানের কঠোর অবস্থানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ইরান যুদ্ধ এবং নিজের একটি বিতর্কিত ছবি নিয়ে পোপ লিও চতুর্দশের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপের শান্তি বার্তাকে ভুল আখ্যা দিয়ে ট্রাম্প তার কঠোর অবস্থানে অনড়। ধর্ম, রাজনীতি আর যুদ্ধের এই ত্রিমুখী লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক গির্জার প্রধান পোপ লিও চতুর্দশের মধ্যে সংঘাত এখন চরমে। ইরান যুদ্ধ নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না। ট্রাম্পের দাবি, পোপ লিও এমন কিছু কথা বলেছেন যা সম্পূর্ণ ভুল এবং অবাস্তব। এই বিতর্কের সূত্রপাত একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, যেখানে ট্রাম্পকে যিশু খ্রিস্টের আদলে ফুটিয়ে তোলা হয়েছিল। যদিও ট্রাম্প দাবি করেছেন তিনি নিজেকে একজন চিকিৎসক হিসেবে দেখাতে চেয়েছিলেন, যিনি মানুষকে সুস্থ করেন, কিন্তু সমালোচকরা একে ধর্মের অবমাননা হিসেবে দেখছেন। ট্রাম্পের ভাষায় এটি কেবল ফেক নিউজের কারসাজি। আসল বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। পোপ লিও চতুর্দশ মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে শান্তির আহ্বান জানিয়েছেন। এর জবাবে ট্রাম্প অভিযোগ করেছেন যে পোপ অপরাধ দমনে অত্যন্ত দুর্বল। ট্রাম্পের হুঁশিয়ারি, পোপ যাই বলুন না কেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না। পোপ সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং সুসমাচারের বাণী প্রচারে পিছপা হবেন না। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ক্যাথলিক বিশপদের সাথেও অভিবাসন নীতি নিয়ে হোয়াইট হাউসের দূরত্ব বাড়ছে। ধর্ম ও রাজনীতির এই লড়াই এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার বিষয়। একদিকে পোপের শান্তির আহ্বান, অন্যদিকে ট্রাম্পের অনড় অবস্থান। কে জিতবে এই আদর্শিক লড়াইয়ে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হবে?
ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে নিউ ইয়র্ক সিটির রাজপথে ভয়াবহ বিক্ষোভ। চেলসি ম্যানিং সহ আটক করা হয়েছে অন্তত 90 জন বিক্ষোভকারীকে। ইরান, লেবানন এবং গাজায় চলমান যুদ্ধ নিয়ে কেন আমেরিকানরা নিজের দেশের সরকারের বিরুদ্ধে সরব হল? যুদ্ধবিরতির মাঝেই এই বিক্ষোভের নেপথ্যের আসল কারণ জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির রাজপথ এখন উত্তপ্ত। সোমবার ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ এবং মার্কিন সামরিক সহায়তার প্রতিবাদে মিডটাউন এলাকায় বিক্ষোভ করেন শত শত মানুষ। জিউইশ ভয়েস ফর পিস আয়োজিত এই বিক্ষোভ থেকে অন্তত 90 জনকে আটক করেছে এনওয়াইপিটি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন সেনা এবং উইকিলিক্সের উৎস চেলসি ম্যানিং। বিক্ষোভকারীরা ডেমোক্রেটিক সেনেটর চাক শুমার এবং কাস্টেন গিলিব্র্যান্ডের অফিসের সামনে জড়ো হয়ে মার্কিন ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের কণ্ঠে ছিল বোমা বর্ষণ বন্ধ করো, গাজাকে বাঁচতে দাও এবং ইরান ও লেবাননকে রক্ষা করো। গাজা, লেবানন ও ইরানে চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ এখন রাজপথে আছড়ে পড়ছে। ফেব্রুয়ারি মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর বর্তমানে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। তবে এর মধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিক্ষোভকারীদের দাবি, আমেরিকার দেওয়া অস্ত্রেই গাজা এবং মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে। বিক্ষোভ দমনে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ডলাইন ঘোষণা করেছে। বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কার এবং বিক্ষোভ হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর তহবিল বন্ধের হুমকি দেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই কঠোর পদক্ষেপের বিরুদ্ধে বিচারিক চ্যালেঞ্জও বাড়ছে। একদিকে গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যার অভিযোগ, অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের বিস্তার। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের নীতি নিয়ে খোদ আমেরিকানরাই এখন বিভক্ত। মানবাধিকার আর জাতীয় নিরাপত্তার এই লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। বেআইনিভাবে আইস কাস্টডিতে আটকে থাকার নাটক করে ফেঁসে গেলেন ইলিনয়ের সুন্দাস নাকভি। যেখানে তিনি দাবি করেছিলেন জেলের কষ্টের কথা, সেখানে সিসিটিভি ফুটেজ বলছে তিনি দিব্যি হোটেলে স্পা আর জিম করে সময় কাটাচ্ছিলেন। এই ভয়ঙ্কর মিথ্যাচারের নেপথ্যে কী ছিল এবং কেন করা হলো $1 মিলিয়ন মামলা? বিস্তারিত রিপোর্টে। গত মাসে 28 বছর বয়সী মার্কিন নাগরিক সুন্দাস নাকভি এবং কুক কাউন্টির কমিশনার কেভিন মরিসন এক চাঞ্চল্যকর দাবি করে সারা আমেরিকায় শোরগোল ফেলে দিয়েছিলেন। তাদের দাবি ছিল তুরস্ক থেকে ফেরার পথে শিকাগো বিমানবন্দরে নাকভিকে প্রায় 43 ঘন্টা বেআইনিভাবে আটকে রেখেছিল ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। তবে সম্প্রতি ডজ কাউন্টির শেরিফ ডেল স্মিড যে তথ্য ফাঁস করেছেন তা সবাইকে চমকে দিয়েছে। শেরিফের দাবি অনুযায়ী নাকভি যখন দাবি করেছিলেন তিনি জেলে বন্দী, ঠিক সেই সময় তিনি বিমানবন্দরের কাছেই একটি বিলাসবহুল হোটেলে আরাম করছিলেন। হোটেলের রসিদ বলছে তিনি সেখানে স্পা ট্রিটমেন্ট নিয়েছেন, জিম ব্যবহার করেছেন এবং ফ্রিতে খাবার উপভোগ করেছেন। তদন্তে বেরিয়ে এসেছে কিছু গোপন টেক্সট মেসেজ, যেখানে নাকভিকে তার এক পরিচিতের কাছে স্পা এবং খাবারের বিল দেওয়ার জন্য ক্রেডিট কার্ড চাইতে দেখা যায়। এমনকি 7 মার্চ ভোরে তাকে একটি গ্যাস স্টেশনে সেই একই পোশাকে দেখা গেছে যে পোশাক তিনি পরে তার মুক্তির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এই পুরো ঘটনাকে একটি পরিকল্পিত ধাপ্পাবাজি হিসেবে আখ্যা দিয়ে শেরিফ ডেল স্মিড $1 মিলিয়ন মানহানি মামলা করেছেন। তার মতে রাজনৈতিক ফায়দা লুটতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে এই মিথ্যা গল্প সাজানো হয়েছে। কমিশনার মরিসন, যিনি বর্তমানে কংগ্রেস নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তিনিও এই মামলায় অভিযুক্ত। আইনি সংস্থাগুলোর পক্ষ থেকে এই ঘটনাকে পুরোপুরি বানোয়াট বলে ঘোষণা করা হয়েছে। এখন আদালতের কাঠগড়ায় নাকভি এবং মরিসনকে প্রমাণ করতে হবে তাদের দাবির সত্যতা। মিথ্যার আশ্রয় নিয়ে কি আসলেই পার পাওয়া সম্ভব? মিনেসোটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন সাংবাদিক সাভানা হার্নান্দেজ। উন্মত্ত বিক্ষোভকারীরা তাকে দফায় দফায় মাটিতে ফেলে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ন্যাক্কারজনক হামলার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ঠিক কী ঘটেছিল সেদিন এবং কারা ছিল এই হামলার নেপথ্যে? বিস্তারিত ফারজানা আফরোজের রিপোর্টে।
সংবাদ সংগ্রহ করা কি এখন অপরাধ? মিনেসোটার বিশপ হেনরি উইলপল ফেডারেল ভবনের সামনে গত শনিবার এমনই এক ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন সাংবাদিক সাভানা হার্নান্দেজ। অ্যান্টি আইস র্যালির ভিডিও ফুটেজ নিতে গিয়ে তিনি বামপন্থী বিক্ষোভকারীদের দ্বারা দফায় দফায় হামলার শিকার হন। সাভানা জানান, প্রায় 1 ঘন্টা সেখানে শান্তিপূর্ণভাবে কাজ করার পর একদল বিক্ষোভকারী তাকে চিনে ফেলে এবং ঘিরে ধরে। ভিডিওতে দেখা যায় এক নারী তার মুখের কাছে এসে ক্রমাগত বাঁশি বাজিয়ে তাকে উত্ত্যক্ত করে। সাভানা যখন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন তখন ওই নারী আচমকা তাকে মুখে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। একবার সামলে নিয়ে সাভানা চলে যাওয়ার চেষ্টা করলেও তাকে রেহাই দেওয়া হয়নি। এবার এক বিশাল দেহী ব্যক্তি তেড়ে এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফুটপাতে ফেলে দেন। সেই সাথে চিৎকার করে বলতে থাকেন, আমার মেয়েকে স্পর্শ করার সাহস দেখাবে না। এরপর আবারও সেই প্রথম আক্রমণকারী নারী সাভানার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটির সাথে চেপে ধরেন। অবশেষে এক পুলিশ কর্মকর্তা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। হামলায় সাভানার ঘাড়, হাঁটু এবং শরীরের বেশ কিছু ক্ষত সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে তারা পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। সাভানা হার্নান্দেজ এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এটি কেবল আমার ওপর হামলা নয়, বরং মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিকে বন্দুকের মুখে অপহরণের শিকার 16 বছরের ছাত্রী উদ্ধারে ছিল দুর্দান্ত সাহসিকতা। সিনেমার মতো নায়কের ভূমিকায় কিশোরীকে উদ্ধার করলেন এক গ্যাস স্টেশনের কর্মচারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই হিরো হিসেবে ভাইরাল হয়েছেন ওই যুবক। অপহরণের খবরে সোমবার সকাল জুড়ে কমিউনিটিতে উদ্বেগ আর দুপুরে স্বস্তি আসে উদ্ধারের ভাইরাল দৃশ্যে। কি ঘটেছিল গতকাল? ঘটনার বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সোমবার সকাল 7টার কিছু পর হ্যামট্রামিকের একটি বাস স্টপে দাঁড়িয়ে ছিল এক কিশোরী স্কুলে যাওয়ার অপেক্ষায়। হঠাৎই বন্দুকের মুখে অপহরণ। এক অচেনা ব্যক্তি জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। ভুক্তভোগী ওই ছাত্রী ফ্রন্টিয়ার ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থী। পুলিশ জানায় এটি ছিল সম্পূর্ণ র্যান্ডম একটি অপরাধ। প্রায় 30 মিনিট পর ডেট্রয়েটের একটি গ্যাস স্টেশনে কিশোরীকে নিয়ে ঢোকে অপহরণকারী। সেখানে ঘটে গল্পের টার্নিং পয়েন্ট। অপহরণকারী সিগারেট কিনতে চায় এবং মেয়েটিকে টাকা দিতে বলে। ঠিক তখনই গ্যাস স্টেশনে নিজের স্বদেশীকে দেখে নীরবে ঠোঁট নেড়ে মেয়েটি জানায় একটাই কথা, হেল্প। আর এখানেই সামনে আসেন সেই সাহসী মানুষ আব্দুল রহমান আবু হাতেম। এক মুহূর্ত দেরি করেননি। নিজের নিরাপত্তার কথা না ভেবে কাচের কাউন্টার থেকে বেরিয়ে আসেন। অপহরণকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মেয়েটিকে নিজের পেছনে নিয়ে নিরাপদ করেন। এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষ তাকে বলছে রিয়েল লাইক হিরো। এদিকে অপহরণের সময় ঘটনাটি দেখে ফেলে সহপাঠীরা। তারা দ্রুত মেয়েটির ফোন লোকেশন ট্র্যাক করে পুলিশকে জানায়। ঠিক সেই সময় গ্যাস স্টেশনে পৌঁছে যায় পুলিশ। সাহসী সেই যুবক অপহরণকারীকে বাইরে বের করতেই পুলিশ সন্দেহভাজনকে সেখান থেকেই গ্রেফতার করা হয়। সিটি প্রশাসন জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আগেও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমানে মেয়েটি পরিবারের কাছে নিরাপদে রয়েছে, তবে মানসিকভাবে এখনও ট্রমার মধ্যে রয়েছে সে। পরিবার বলছে এই উদ্ধার সম্ভব হয়েছে কমিউনিটির সম্মিলিত সাহস আর দ্রুত সিদ্ধান্তের কারণে। একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দিল একটি জীবন। হ্যামট্রামিকের এই ঘটনা আবারও প্রমাণ করলো সাহস থাকলে সাধারণ মানুষও হয়ে উঠতে পারে নায়ক। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি সন্তানকে 18 বছর বয়স পর্যন্ত বড় করতে গড়ে খরচ হচ্ছে $3,03,418। গত 3 বছরে এই ব্যয় প্রায় 30% বেড়েছে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ল্যান্ডিং ট্রি-এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে একজন সন্তানের পেছনে বার্ষিক গড় খরচ প্রায় $16,857। তবে প্রথম 5 বছর এই ব্যয়ের মাত্রা সবচেয়ে বেশি, বছরে প্রায় $29,325। এর প্রধান কারণ হলো আকাশচুম্বী ডে কেয়ার বা শিশু যত্ন কেন্দ্রের খরচ। উদাহরণস্বরূপ নিউ ইয়র্কে 1 বছরের ডে কেয়ার খরচ $20,000 ছাড়িয়ে যাচ্ছে। ভৌগোলিক দিক থেকে খরচের ব্যাপক তারতম্য রয়েছে। হাওয়াই দ্বীপে এই খরচ সবচেয়ে বেশি, প্রায় $4,12,000।
অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারে এটি প্রায় $2 লাখ কাছাকাছি। খাবার, পোশাক এবং যাতায়াত খরচ বাড়ার ফলে অনেক পরিবার এখন ডাইনিং আউট কমিয়ে দিচ্ছে বা ব্যবহৃত জিনিস কেনাকাটায় ঝুঁকছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আর্থিক চাপের কারণেই দেশটিতে জন্মহার রেকর্ড স্তরে নেমে এসেছে। ভবিষ্যতের জন্য এখন থেকেই একটি ফ্যামিলি ফান্ড বা সঞ্চয় শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ। নতুন বছর, নতুন সম্ভাবনা। বাংলা নববর্ষ 1433কে বরণ করতে সিলেটে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লতিফুর রহমান উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। নতুন সূর্যের আলোয় শুরু বাংলা নববর্ষ 1433। আনন্দ উচ্ছ্বাসে ভাসছে সিলেট নগরী। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন আর মুখোশে সজ্জিত শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো নগরী। বৈশাখ উপলক্ষে সুরমা নদীর পাড়ে বসেছে বৈশাখী মেলা। লোকজ পণ্যের সমাহার আর দর্শনার্থীদের ভিড়ে মুখর পুরো এলাকা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। গত 17 বছরের ফ্যাসিস্ট আমলের পরের যে আন্দোলনের পরের যে সময়টা, ওইগুলো আমরা ভুলে যেতে চাই। ভুলে আমরা সামনের এই দিনগুলো এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সবাইকে নিয়ে নতুন করে উৎসব মুখর পরিবেশ যাতে বাংলাদেশে সবসময় বিরাজমান করে। আজকে আমরা আবারও একটি নতুন বাংলা বছর শুরু করলাম। আমাদের আজকের এই অগ্রযাত্রার মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক যে চর্চাটা, সুস্থ সাংস্কৃতিক চর্চাটাও যেন আমরা অব্যাহত রাখতে পারি। 1432 আমরা পার করলাম। 1433-এর এই শুভ লগ্নে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বিগত বছরের যে জঞ্জাল, আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এই বছর পূরণ হবে এবং এই নতুন সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ করতে চাই সকলকে নিয়ে। নতুন বছর এটাই চাওয়া থাকবে, সবকিছু যেন ঠিকঠাক থাকে আর দেশের পরিস্থিতিটা যেন ভালোই থাকে। আমরা আমাদের সংস্কৃতিতে, আমাদের পড়াশোনা, আমাদের সব কিছুতে যাতে মুক্তভাবে এগিয়ে যেতে পারি, সেটাই আমার একমাত্র প্রত্যাশা। নতুন যে বৈশাখ আসে, এটা প্রত্যেক বৈশাখের প্রত্যাশা থাকে যেন আগামী দিনগুলো সুন্দর এবং ভালো যায়। নতুন নতুন কিছু জানা হয়, ছোট ছোট বাচ্চাদের ওদের অনেক প্রোগ্রামও হয়, বাচ্চারা অনেক কিছু শেখে আমাদের বাংলার বিষয়ে। আমার এতই ভালো লাগছে যে আমি কি বলবো, এরকম সুযোগ যদি আরেকবার পাইতাম তাহলে অনেক খুশি হইতাম। পয়লা বৈশাখের দিন এরকম শাস্তি পেলে আমি অনেক খুশি হয়েছি। বৈশাখে আমার অনেক ভালো লাগছে, বৈশাখে অনেক ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। ঐতিহ্যবাহী সারদা হল মাঠে দিনব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান আর লোকজ পরিবেশনায় উৎসব পেয়েছে নতুন মাত্রা। সব দুঃখ গ্লানি পেছনে ফেলে নতুন আশা আর প্রত্যাশা নিয়ে এভাবেই সিলেটবাসী বরণ করে নিল বাংলা নববর্ষ 1433। সিলেট যেহেতু আপনার এখানে সাহিত্য সংস্কৃতি অনেক বেশি রিচ, আমরা চাইব সিলেটের এই সংস্কৃতিটাকে যারা আমরা ধারণ করতে পারি এবং এটাকে আরও সমৃদ্ধ করতে পারি। আপনারা দেখছেন ইতিমধ্যে বিভিন্ন সংগঠন কিন্তু সিলেটে উৎসব করছে, রান্না করছে, আমাদের পরিকল্পনা রয়েছে সিলেটের ঐতিহ্য এবং গান, হাসান রাজার গান, আব্দুল করিমের গান, এই সমস্ত গানগুলি যেন হারিয়ে না যায়। এই সাহিত্য এবং সংস্কৃতি এই সংরক্ষণ এবং বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সকলকে নিয়ে। বাংলা নববর্ষের এই আনন্দ ঘন আয়োজন যেন সবার জীবনে বয়ে আনে সুখ ও সমৃদ্ধি, এই প্রত্যাশাই সবার। 1433 বাংলাকে বরণ করে নিয়েছে সিলেটের আপামর জনতা। আপনারা দেখেছেন যে সিলেটের মানুষ, সর্বস্তরের মানুষ আনন্দ শোভাযাত্রা করে সিলেটের বিভিন্ন নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। তারা বর্ণাঢ্য র্যালি করে, সেই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা সবাই চাচ্ছেন যে এই নতুন বছরে এসে তারা যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে শিকার না হন এবং জীবনকে আরও সুন্দরভাবে গঠন করতে পারেন, এই প্রত্যাশাই করছেন সিলেটের মানুষজন। এই ছিল আমার কাছে বিস্তারিত। সিলেট থেকে লতিফুর রহমান উজ্জ্বল, বাংলা ওয়ান টিভি। এ ছিল বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।